বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হলো জুলাই সনদ ও নির্বাচন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাকে স্বাগতম আজকের অনুষ্ঠানে। আলাল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলাল ভাই, আমরা একদম ফ্রিলি আজকে ডিসকাস করব, মন মতো করে, ঠিক আছে? আমাদের বাংলাদেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এদেশের মানুষের মুক্তি চাই, এদেশের কৃষক শ্রমিকের মুক্তি চাই, খেটে খাওয়া মানুষের মুক্তি চাই আমরা। সেটা কিভাবে সম্ভব হবে এবং সেই বিষয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে প্রথমেই আমরা আপনার কাছে চলে আসতে চাই জাতীয় সংসদের নির্বাচনের দিন অথবা এর আগের যে কোনো সময়ে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট আয়োজনের সুপারিশ করেছে ঐক্যমত কমিশন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা আছেন এনটিভির সবাইকে বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আগামী দিনে গণতন্ত্রের বহুবিধ শাখা প্রবাহিত হোক বাংলাদেশে, এবং বাংলাদেশের সকল মানুষের কণ্ঠে সব কিছু নিজের অংশগ্রহণের বাইরেও একটা সমন্বিত কণ্ঠ ভেসে উঠুক যে সবার আগে বাংলাদেশ। এই প্রত্যয়টা যত আমরা দৃঢ় করতে পারবো তত আমাদের মধ্যে দেশপ্রেমিকদের ভ্রাতৃত্বের বন্ধন এবং অন্যান্য কিছুর মধ্য দিয়ে দেশ ক্রমশ সামনে এগিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত হবে। জুলাই সনদ নিয়ে আপনি প্রশ্ন করেছেন। জুলাই সনদের ব্যাপারে যে বিষয়গুলো উঠে এসেছে আলাপ আলোচনার মধ্যে, তার মধ্যে কিন্তু অনেক কিছুই এর মেইন স্টেক হোল্ডারদের আলোচনার বাইরেও এসেছে, যেটা আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি এমন অনেক কিছু এখানে যুক্ত করা হয়েছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দল হিসাবে এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জনগণের বৃহৎ অংশগ্রহণের উদ্বুদ্ধকরণ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আমরা ছিলাম, বিএনপি ছিল। সেই কারণে আমরা এটাকে উদারভাবে দেখেছি যে না, ঠিক আছে, হোক। তারপর একটা জাতীয় ঐক্যমতে পৌঁছেই আমরা গণতন্ত্রের যে উত্তরণ, নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আকাঙ্ক্ষা মানুষের মনে, সেটা পূরণ হোক যত দ্রুত সম্ভব। সেদিক থেকে জুলাই সনদের যে রূপরেখা প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে, যদিও প্রধান উপদেষ্টা নিজেই জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি, দেয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখন যে কথা হচ্ছে, সে জায়গাটা আমরা বলেছি যে নির্বাচনের দিন একই সঙ্গে এই প্রস্তাবনার উপরে হ্যাঁ না ভোট হতে পারে, যেটাকে গণভোট বলা হয়। আমরা বলেছি এই কারণে যে বাংলাদেশের বর্তমান যে আর্থিক অবস্থা, অর্থনৈতিক যে সামর্থ্য গোটা দেশের, তার মধ্যে আপনি দেখেন শুধুমাত্র রেমিটেন্স ব্যতীত আর কোনো দিক থেকে কোনো বিনিয়োগ কিন্তু নাই, কোনো নিউ এমপ্লয়মেন্ট নাই, কোনো আগ্রহ নাই। এমনকি IMF পর্যন্ত বলে দিয়েছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা আমাদের ঋণের কিস্তি ছাড় দেব না। সেখানে আরেকটি গণভোট আলাদা করে করা, এই যে আর্থিক বোঝাটা চাপিয়ে দেওয়া হবে জাতির উপরে, এটাকে আমরা মেনে নিতে পারছি না, আমরা এটাকে সমর্থন করছি না। এর জন্য আমরা বলেছিলাম যে একই দিনে হোক, একই দিনে হলে একই এস্টাবলিশমেন্টে, একই ম্যানেজমেন্টে, একই আর্থিক সাশ্রয়ের মধ্যে আপনি করতে পারছেন, আলাদা বাজেটের প্রয়োজন পড়তো না। আপনাদের যে প্রস্তাবনার সাথে দ্বিমত যারা করছে, যারা আগে যাচ্ছে, তাদেরও তো যুক্তি আছে। তারাও তো বলছে যে যদি আমরা আগে এই সিদ্ধান্ত গ্রহণ করতে না পারি, জনগণের কাছ থেকে যদি আমরা সেই সমর্থনটা নিয়ে না রাখি, তাহলে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেটা নাও করতে পারে। এটা তো অযৌক্তিক মনে হয় না জনগণের কাছে কিংবা অনেকের কাছে। এই ব্যাপারে আপনার কি মত? না, আপনি ঠিক বলেছেন, সুনির্দিষ্ট এরকম কিছু যুক্তি তো পক্ষে বিপক্ষে থাকবেই। সনদের মধ্যে কিন্তু একটা কথা উল্লেখ আছে, নির্বাচিত আগামী জাতীয় সংসদের সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও তারা অভিহিত হবে, এবং যে দিন তারা দিয়েছে এতদিনের মধ্যে, অর্থাৎ 9 মাসের মধ্যে করতে বাধ্য থাকিবে। তো সেটাই তো স্বাক্ষর আমরা করেছি জুলাই সনদে। আচ্ছা, বিএনপির পক্ষ থেকে আমরা তো, যদি দেশ পরিচালনার দায়িত্বে আমরা যাইও, যেটা নিয়ে অন্যরা কি বলে একটা ইসের মধ্যে আছেন, দুশ্চিন্তার মধ্যে আছেন, গেলে পরেও যারাই যাক তারা তো 9 মাসের মধ্যে করতে বাধ্য থাকবে অ্যাজ সিগনেটারি। আচ্ছা, তো সেই জায়গাটা নিয়ে তো ধোঁয়াশা থাকার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে আমি মনে করি না। একটা কি জটিলতা হবে না? ধরেন একই দিনে বাংলাদেশের মানুষ এই যে আপনার দলীয় ভোট দিবে, আবার ওখানে হানা ভোট দিবে,
ব্যালট বাক্স দুটো থাকবে, এটা কি কোনো প্রশাসনিক জটিলতা কোনো আছে কি আপনার কি মনে হয়? না, আমার মনে হচ্ছে প্রশাসনিক কোনো জটিলতা নেই, তবে মানুষের মনোজগতে যে হঠাৎ করে আবার নতুন একটা, সেই কবে একবার গণভোট হয়েছে, জি, সেই জিয়াউর রহমানের আমলে, আমার স্টিল আই রিমেম্বার, সেই জিয়াউর রহমান বীরুত্তমের সময় হয়েছিল। আর এই এত বছর পরে তো হঠাৎ করে মানুষ চিন্তা করতে পারে যে এটা আবার কি, কিন্তু এটার পাশাপাশি কিন্তু উদাহরণ আমাদের কাছে আছে। আপনি একই দিনে মেয়র পদের জন্য আলাদা ব্যালট লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, কাউন্সিলরদের জন্য আর আলাদা ব্যালট আপনি দিচ্ছেন না, সেখানে তো অনেক কাউন্সিলর। হ্যাঁ, এটাও সঠিক। আমাদের রাওয়াতে ইলেকশন হলো, আলাল ভাই আপনার প্রার্থী ছিল প্রায় 54 জনের মতো প্রার্থী, এর প্রত্যেকেরই নামের ছবি সহ সেখানে খুঁজতে 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 ভোট তো দিয়েছে লোকজন। হ্যাঁ, দিয়েছে। এটা কোনো জটিল হবে না মনে হয়। তবে যেটা রাজনৈতিক মতপার্থক্য যেটা আছে, এটা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই তো সমাধান করা উচিত। আমরা যদি সেই মানে সেজনের পারস্পরিক সম্পর্ক নষ্ট যাতে না হয়, সেই পরিবেশ তো আমাদের মধ্যে থাকা উচিত নয় কি? অবশ্যই থাকা উচিত। আপনি দেখেন ওই যে এটাকে বলে প্যালিন্ড্রোম সেন্টেন্স, জি, সমার্থক মানে বাক্য। বাক্যগুলো কিরকম, আপনি বাদিক থেকে তো বাংলা লেখা শুরু করতে হয়, ডান দিক থেকে যদি ওই লেখাটাই বাক্যটাই পড়েন একই হবে, একই হবে। যেমন সীমার মাসি, জি, মার কথা থাক রমা, কাকা তো কাকা, চাচা তো চাচা, জি, তারপরে চার শের চা, উল্টো দিক থেকে লেখেন একই লেখা, একই হয়। জিনিস কিন্তু একই। আমরা শুধু বিশ্লেষণ করছি এই কারণে যে কারা আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাব, সে অবস্থাটা আগে কত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারি। এটা একটা বহুমুখী গণতন্ত্রের বহিঃপ্রকাশ। এটা নিয়ে দুশ্চিন্তা করা বা এটা কাউকে দোষারোপ করা, আমি এটা সঠিক না। আলাল ভাই, একটা রাজনৈতিক চর্চা ইভেন আমরা দেখেছি জিয়াউর রহমানের আমলে কিংবা ম্যাডাম খালেদা জিয়ার সময়ও আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি। একজন আরেকজনকে সম্মান করত, রাজনৈতিক আদর্শের কারণে কেউ কারো শত্রু হয়নি। এমনকি আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান জেলখানায়ও গিয়েছে মুসলিম লীগের লিডারদেরকে দেখার জন্য, এই ধরনের ইতিহাসও আছে। এবং ডান বাম আদর্শ অনাদর্শ যাই সবগুলোর মধ্যে সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ ছিল। কিন্তু আমরা জুলাই বিপ্লবের পরে আমরা এটা লক্ষ্য করেছি, যারা এই জুলাই বিপ্লবের সংগঠক তাদের মধ্যে কেমন একটা পারস্পরিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেছে দলের বিভিন্ন দলের মধ্যে। এটার কারণটা কি মনে হয় আপনার? দেখেন, এইখানে আমার প্রথম বাক্যটা হচ্ছে যে দোষ ত্রুটি থাকা সত্ত্বেও তরুণদের যে মানে মারাত্মক রকমের স্বার্থত্যাগী আত্মত্যাগী যে অংশগ্রহণ, এটা কিন্তু বাংলাদেশকে জাতিগত হিসাবে বাংলাদেশি জাতিকে বহুদিন দায়বদ্ধ রাখবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী পুরো গোটা পরিবার নিয়ে আপনারা যে রাস্তায় নেমেছিলেন, এটা তো একটা মাইলফলক হয়ে আছে না? তো বাংলাদেশের ইতিহাস অতীতে আর নাই। এর আগে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন হয়েছে, কিন্তু যেদিন এই তরুণরা মৃত্যুকে জয় করতে শিখেছে, মৃত্যুকে তুচ্ছ করতে শিখেছে, সেদিন কিন্তু বিজয় এসেছে। তো সেই চেতনাটা যদি আমরা দেশ গড়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অনেক বেশি উপকারী না? এইটা আমাদের তরুণ বন্ধুরা, যুবক বন্ধুরা যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো। আর আমাদের রাজনৈতিক দলের মধ্যেও যারা আছেন, তারা শুধুমাত্র চেয়ারে বসতে হবে, আরামদায়ক চেয়ারে অন্যের চেয়ে একটু সুপিরিয়ার হয়ে এই মানসিকতা ঝেড়ে ফেলতে হবে। এই দুইটা কাজ যদি করতে পারি, তাহলে আত্মশুদ্ধির একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে এসে হাজির হবে। অনেক ধন্যবাদ। আপনি সবসময়ই দেখেছি পজিটিভ সাইডটা আপনার খুব বেশি বলেন। আপনার মধ্যে কোদালকে কোদাল বলার অভ্যাস আছে, আমরা এক্সপেক্ট যেটা বলি আর কি। আলাল ভাই, ইন বিটুইন আরেকটা আপনার দলীয় প্রশ্ন করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা দল আমাদের মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান তৈরি করে দিয়েছিলেন। সেখানে সবার মধ্যে উনি কিন্তু ট্যালেন্ট হান্ট করতেন এবং দলকে সমৃদ্ধ করতেন দেশের জন্য। সেই দল সব সময় ভালো ভালো লোকগুলোকে টেনে নিয়ে আসতো দলের মধ্যে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় দল সেই লক্ষ্যচ্যুত হয় মাঝে মাঝে। এটার কারণ কি সময়ের পরিবর্তন, নাকি এটা দলীয় একটা সিদ্ধান্ত? যেমন উদাহরণ দেই,
বিএনপির নামে এখনো মাঠে ঘাটে চাঁদাবাজি হচ্ছে, এবং দেখা গেছে চাঁদাবাজ নেতাদেরকে আবার প্যাট্রোনাইজ করা হচ্ছে। এটা কি আমরা সেই জিয়াউর রহমানের সেই দলকে খুঁজে অনেক সময় খুঁজে পাই না? এটা কি অবক্ষয় নাকি দলীয় সিদ্ধান্তের ফসল? না, অবক্ষয় তো সামগ্রিকভাবেই জাতীয় বিষয় হয়েছে। কারণ আপনি আজকের দৈনিক পত্রিকাগুলোতেও দেখবেন বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে, এই যে আমাদের সবার পছন্দের সরকার, সেই সরকারের উপদেষ্টাদের যে এপিএস এবং পিও তাদের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন, কিছুদিন পর থেমে গেছে, এটা ডিফ্রিজে চলে গেছে। ওই যে আপনি যে শব্দটা ব্যবহার করলেন না, অবক্ষয়, এই অবক্ষয় তো প্রত্যেকটি মানুষকেই ছুঁয়ে যায়, প্রত্যেকটি মানুষকে। আর একটা জিনিস হলো, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম যে কাজগুলো করেছিলেন, সেই কাজগুলোর পরে ওনাকে যেহেতু ওনার কর্মকাণ্ডকে অসমাপ্ত রেখেই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন নেতৃত্বে আসলেন, তিনি কিন্তু একদম গৃহিণী থেকে রান্নাঘর থেকে রাজনীতিতে এসেছিলেন, রাইট। কিন্তু তারপরেও তিনি কিন্তু জনপ্রিয়তার দিক থেকে ধীরে 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 তার নিজের গুণাবলীর কারণে তিনি কিন্তু ওই বাংলাদেশের জনপ্রিয়তার উচ্চ মার্গে চলে গেছেন। তারপর তার উপরে যে নির্যাতন, অত্যাচার, জুলুম, এই কারণে আমরা কিন্তু একটা পর্যায়ে এসে মানে নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছিলাম। জি, বাস্তবতা ছিল এটাই। সেই শূন্যতাটা পূরণ করা হয়েছে 10,000 মাইল দূর থেকে তারেক রহমান সাহেবের মাধ্যমে। শারীরিক অনুপস্থিতির কারণে আমরা অনেকে মনে করেছি যে এই তো সুযোগ, যাদের মধ্যে মানুষ কি, মানুষ হলো মনুষ্যত্ব এবং পশুত্ব, দুইটার সংমিশ্রণ। তা যখন পশুত্বটা জেগে ওঠে তখন মনুষ্যত্বটা চাপা পড়ে যায়, আর মনুষ্যত্ব জেগে উঠলে পশুত্বের কোনো চিহ্ন থাকে না। এই সুযোগে আমরা অনেক বেশি লোভী হয়েছি, অনেক বেশি আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটেছে, যেটাকে পূরণ করার এখনই হচ্ছে সঠিক সময়। এখনও যদি এই জায়গাটা আমরা নজর না দেই, তাহলে আমাদের জন্য কি অপেক্ষা করছে এটা আমি খুব চিন্তা করলেও আমি ভীত হই। তবে সুখের বিষয় হলো এতটুকু, স্বস্তির বিষয়, যে এখন পর্যন্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে তৃণমূল পর্যন্ত 7,000-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। এমনকি আমরা নিজেরা ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি। এমনকি যৌথ বাহিনীর পিটুনিতে আমাদের যুবদলের একজন গুরুত্বপূর্ণ নেতা মৃত্যুবরণ করেছেন, আমরা কিন্তু কোনো অভিযোগ করি নাই, কোনো প্রেস কনফারেন্সও প্রতিবাদ করি নাই, শুধু এইটা থেকে শিক্ষা নেওয়ার জন্যে। তারপরেও যে একদম কিছুই হচ্ছে না এটা বললে আবার অতিরিক্ত হয়ে যাবে। কিছু তো হচ্ছে, কিছু হচ্ছে। আলাল ভাই খুব সঠিকভাবেই আপনি উপস্থাপন করছেন বিষয়গুলো। আরেকটা বিষয়, যেহেতু আমি সামরিক বাহিনী থেকে আসছি আপনি জানেন, এবং কিছু কিছু রিলেটেড ম্যাটার থাকে যেগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন থাকে। মরহুম রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান তার দলকে যেভাবে সাজিয়েছিলেন, তিনি কিন্তু পেশাজীবীদেরকেও দলের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা করে দিয়েছিলেন। আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সেই সময়ে সামরিক বাহিনী থেকে অনেক অফিসাররা ছিলেন, আমরা সেটা দেখেছি, আর নাম বললে একটা লিস্ট বড় হবে। কিন্তু ইদানিং লক্ষ্য করা হচ্ছে সামরিক বাহিনীর সদস্যদেরকে দলের ভিতরে তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না কিংবা নেওয়া হয় না। এটা কি আপনারা সেই দলীয় আদর্শ থেকে দূরে সরে আসছেন এটার কারণে, নাকি সামরিক বাহিনীর লোকেরা অযোগ্য হিসাবে মনে করেন তাদেরকে আপনারা? না, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটু পেছনে যেতে হবে। সেটা হলো, এই ফ্যাসিবাদের যিনি জননী, তিনি কিন্তু কথায় কথায় বলতেন বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল। তার মানে ক্যান্টনমেন্টটা হচ্ছে ভাগার, আবর্জনা, সিটি কর্পোরেশনের আবর্জনা বোধহয় ওখানে ফেলে, এরকম মানে কি বলে ভৌগোলিক চেহারার আমরা বিবর্তন দেখেছি। ফ্যাসিস্ট সরকারের প্রধান যিনি ছিলেন তার চেহারা, সেই ক্যান্টনমেন্টের ভাগার থেকেই যদি জন্ম হয়ে থাকে, আমরা তো সেজন্য গর্বিত। আমরা তো বলেছি যে সেই ক্যান্টনমেন্ট সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে বিলীন হয়ে গেছে শেখ হাসিনার এই কথাবার্তাকে উপেক্ষা করে। সে জায়গাটায় ওইখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, তারপরে তার কি বলে সেক্টর কমান্ডার হিসেবে তিনি প্রথম, ফোর্সেস কমান্ডার হিসেবে তিনি প্রথম, খেতাবের দিক থেকে তিনি সর্বোচ্চ জীবিতদের মধ্যে খেতাবের অধিকারী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই সময়কার ভূমিকা, সব কিছু মিলে আমাদের তো মনে হয় যেন ক্যান্টনমেন্টটা আমাদের নিজের বাড়ির চেয়েও আমাদের কাছে আপন। এখন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে শূন্যতাটা বা একটু দুর্বলতা কেন এসেছে আমি কিন্তু বলে গেছি
আমার আগের কথায় জি। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তিনি পারছেন না এগুলো চর্চা করতে, আর একদিকে যিনি আছেন তিনি এত হাজার মাইল দূরে। আমার মনে হয় এইটা দুজন যখন আবার একত্র হবেন, শারীরিকভাবে একত্র হবেন, এক জায়গায় আসবেন, তখন কিন্তু এই ত্রুটিগুলো দূর হয়ে যাবে অনেকটা। না, কিন্তু তারেক রহমান সাহেব তো উনি এই রেশনেরই লোক, আর্মির রেশনেরই তো লোক, তাই না? রাইট। সেই গন্ডওয়ালা চাল খাওয়া আমরা যেমন খেয়েছি তিনিও খেয়েছেন, কিন্তু কেন জানি একটু মিলিটারি অফিসাররা একটু অবজ্ঞার শিকার হয় বলে আমার ধারণা এবং অনেকের কমপ্লেইন। এটাই জন্য আপনি যেহেতু চেয়ারপারসনের উপদেষ্টা, সেই জন্য আপনাকে আমি জানালাম, মানুষের কষ্টের কথাটা জানালাম। আলাল ভাই, ইদানিং দেখা যাচ্ছে যে সেনাবাহিনী এই দেশকে বিভিন্ন সময়ে, গুরুত্বপূর্ণ সময় কিন্তু টার্নিং পয়েন্টে অভিভাবকের ভূমিকা পালন করে। বিগত 5 তারিখে আমাদের সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে, ধরে নিলাম সেই সময় যদি তারা কোনো পক্ষ না নিয়ে নিশ্চুপ দর্শকের ভূমিকা পালন করত, তাহলে কি পরিণতি হতো সেটা আপনিও জানেন, আমরাও জানি। কিন্তু তা না করে জেনারেল ওয়াকার 5 তারিখের আগেই তৎকালীন ফ্যাসিস্ট হাসিনাকে জানিয়ে দিল যে আমরা নো মোর উইথ ইউ। এটাতে তার ফাঁসিও হতে পারত এবং তাকে ফায়ারিং স্কোয়াডও নিতে পারত, তাকে পদচ্যুতও করতে পারত, কিন্তু সেই সময়ে সেটা পায় নাই। এত অবদান এই সেনাবাহিনী বারবার দেখায়, এবং বাংলাদেশের এই প্রথম সেনাবাহিনীতে একটা গ্রুপ অফ অফিসার যারা সেনাবাহিনীর মূল অংশ ছিল না, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে দুর্নীতি করেছে কিংবা গুম করেছে, খুন করেছে, তাদেরকে একসাথে হ্যান্ডওভার করেছে। এটা কিন্তু উদাহরণ আর কেউ সৃষ্টি করতে পারে নাই, পুলিশ পারে নাই, প্রশাসন পারে নাই, সেনাবাহিনী সৃষ্টি করেছে। তারপরেও কিছু কিছু লোক সেনাবাহিনীর এবং সেনাবাহিনী প্রধান একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ধরনের প্রচার প্রপাগান্ডা করছে, এটা আপনার দল কিভাবে নেয় এবং আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখছেন? না, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে অপছন্দনীয় এবং আমার দলও এটাকে প্রশ্রয় দেয় না। কারণটা হচ্ছে যে আমরা যে একটা বৃহৎ প্রতিবেশীর প্রায় বগলের তলায় আছি ভৌগোলিক অবস্থানের কারণে, এইটা তো বাস্তবতা। প্রতিবেশী তো আমি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমার মধ্যে স্বকীয়তা এবং সেই শক্তি সঞ্চয় করতে হলে আমার প্রথমেই নজর দিতে হবে আমার প্রতিরক্ষা বাহিনীতে কারা কারা আছেন, সেই দিকটায়। সেখানে আপনি একটা জিনিস দেখবেন যে আমার কাছে খুব ভালো লাগছে, ইদানিংকালে আমরা তো এই যে কি বলে সীমান্তে ফেলানির লাশ দেখেছি, সীমান্তে যখন খুশি বিএসএফ ঢুকে আমাদের লোকজন মেরে আবার নির্বিঘ্নে বুক টান করে চলে যেত। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে সীমান্তে বিএসএফ যদি কোনো বাড়াবাড়ি করে, গ্রামবাসী এবং আমাদের বিজেপি একত্রে নেমে প্রতিরোধ করছে। দিস ইজ এ ভেরি গুড সাইন ফর দি প্যাট্রিয়টিক পিপল। এক্স্যাক্টলি। এই যে করছে, এটা তো একটা ছোট উদাহরণ আমি দিলাম, কিন্তু এটার ব্যাপ্তি অনেক বড়। আর জেনারেল ওয়াকার সাহেব এবং আপনারা মিলে যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা বাদ দিয়ে আপনারা জাতির আকাঙ্ক্ষার সঙ্গে একাত্ম হয়েছেন। জাতির আকাঙ্ক্ষার সঙ্গে একাত্ম হয়ে আপনারা আবার প্রমাণ করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক বিকাশের যে স্বপ্ন, সেটা বাস্তবায়নে সেনাবাহিনী আগে থেকেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতে পুরো গোটা জাতির জন্য। যে উদাহরণগুলো আপনি দিলেন আমি আর পুরোটাই উচ্চারণ করলাম। সঠিক, কেননা একটা সেনা প্রধান উনি হলেন বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠানের হেড হিসেবে, উনি একটা ইনস্টিটিউশন। সেক্ষেত্রে আমাদের কথাবার্তা, আচার আচরণেও দেশের স্বার্থে, জাতির স্বার্থে সংযত হওয়াই উচিত বলে আমরা মনে করি, তাই নয় কি? এবার আসি ডক্টর ইউনূস। 14 মাস হয়ে গেল কিন্তু আলাল ভাই, 14 মাস। আপনি কি মনে করেন না যদি ডক্টর ইউনূস আরও সতর্ক হয়ে শুরু থেকেই তিনি তার প্রশাসনকে আরও শক্তিশালী করতে পারতেন? 53টা মন্ত্রণালয় চালানোর জন্য অন্তত পক্ষে 53 জন স্পিরিটেড এবং দেশপ্রেমিক লোকের তো বাংলাদেশে অভাব নাই, আছে তো? নাকি 18 কোটি লোকের মধ্যে উনি খুঁজে পেলেন না? এই যে তিনি কয়েক লোক 2-3 জন ছাড়া বাকি সব তো বয়সের ভারে নুজ্জ, তার প্রশাসনটা যে এইভাবে চালিয়ে আসলেন, এটা কি আপনি মনে করেন যথাযথ ছিল বাংলাদেশের এই প্রেক্ষাপটে, এই শোচনীয় একটা সময়ে? না, যথাযথ ছিল না। আমি প্রথম থেকে এ সম্পর্কে বিভিন্ন জায়গায় বলেছি এবং আজকেও আবার সেটার পুনরাবৃত্তি করছি। সেটা হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে বিভিন্ন সময় হঠাৎ করে উনি সাময়িক কোনো ব্যাপারে খুব সিরিয়াস হয়ে যান, এরপরেই আবার উনি একটা পিকনিক মুডে চলে যান। আচ্ছা, একটা চড়ুই ভাতি একটা ওনার আশেপাশে যারা, ওই যে একটা সময় কিন্তু অনেকে বলেছে যেটা কি চট্টগ্রাম সমিতি হলো নাকি, সেইখান থেকে আপনি দেখবেন ওনার আশেপাশে যারা এই বিশেষ সহকারী
বিশেষ উপদেষ্টা, উপদেষ্টা, তারপরে বিভিন্ন পদে আর কি দায়িত্ব বন্টন করে যেভাবে দেয়া হয়েছে, এই লোকদের মধ্যে হাতে গোনা 1-2 জন বাদে কারোরই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতাই নাই, অভিজ্ঞতা নেই। অনভিজ্ঞ মানুষদেরকে দিয়ে এরকম একটা মানে একটা কি বলে এরকম একটা ঘোরতর অন্ধকার সময়ে আলো ফোটানোর যে ব্যবস্থাটা করা, সেটা শুরু থেকে উনি যদি তৎপর থাকতেন তাহলে আরও অনেক কিছু ফলপ্রসূ হতো। এখন তো সেটা না করে উনি বরঞ্চ আরও অনেক কিছু এলোমেলো হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। কারণ ফুলের মালা তো একটা ফুল দিয়ে হয় না, গাঁথতে হয় একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আর বাগানও একটা বা 10টা ফুল দিয়ে হয় না, বাগান বলতে অনেক ফুলের সমাহার বোঝায়। সেটা না করতে বলে শুধু একটা ফুলকে আমরা তো বাঁচাবো বলে যুদ্ধ করি, এটা বললে তো লাভ নেই। আবার এখানে আপনাকে একটা যে মজার জিনিস আমি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের এত বছরের যে গণতন্ত্রের বিকাশ, সিভিল ওয়ার থেকে শুরু করে সবকিছু, এত প্রেসিডেন্ট ওদের নিহত হয়েছে, এত যোগ্য প্রেসিডেন্ট এসেছে, একজন মাত্র পিএইচডি হোল্ডার ছিল জানেন, অনলি মিস্টার উইড্রো উইলসন। আর কেউ না, মার্কিন যুক্তরাষ্ট্রে আর কেউ পিএইচডি হোল্ডার ছিল না। এবং তাদের কিন্তু 46 জন প্রেসিডেন্টের মধ্যে 32 জন কিন্তু আর্মি ব্যাকগ্রাউন্ড, এক্স্যাক্টলি। আপনি ভালো কথা মনে করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা একজন পিএইচডি পেয়েছি, একজন নোবেল লরিয়েট পেয়েছি, কিন্তু জাতি পেল কি সেই হিসাবটা তো করার সময় এসেছে। সঠিক। আলাল ভাই, এই যে আমলাতন্ত্র দেশকে মার্শাল্লাহ আসলে কিন্তু আমলারই দেশ চালায়। কারণ আপনি ওই ইউনিয়ন পরিষদ বলেন, উপজেলার লেভেল থেকে একদম সেক্রেটারিয়েট পর্যন্ত, প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত পুরো জিনিসটাই একটা আমলাতন্ত্র। আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমলাদের কারণেই, এটা আমলা ও মানে সক্ষমতা দেখায় এবং তাদের প্রভুত্ব দেখায় রাজনীতিবিদদের দুর্বলতার কারণে। কেননা রাজনীতিবিদরা যথাযথভাবে সেই ধরনের যোগ্যতা না থাকার কারণে অনেক সময় মন্ত্রী হলেন, এমপি হলেন, বিভিন্ন কমিটির করলেন, এরা পুরো জিনিসটাইকে আমলার উপর ছেড়ে দেয় তাদের অযোগ্যতার কারণে। ভবিষ্যতে যদি বিএনপি সেই সরকার গঠন করে, যেই ধরনের আমরা আলামত দেখতে পাচ্ছি, যাদেরকে নমিনেশন দেওয়া হচ্ছে, গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে, আপনি কি মনে হয় যে এরা আমলাদের পরে, যে আমলারা দেশের ধ্বংসের জন্য দায়ী আমি মনে করি, হাজার হাজার কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার পাচার তো তাদের হাতেই, তাদেরকে পরিচালনা করার মতো প্রশাসনিক সক্ষমতা আছে? এটার উত্তর আপনার কথার মধ্যে থেকেই আছে। আপনি বলেছিলেন জিয়াউর রহমান সাহেব ট্যালেন্ট হান্টার ছিলেন, সারা দেশের প্রতিভা সমস্ত একত্রিত করেছিলেন। আপনি প্রথমেই যে কাজটা করতে হবে বিএনপির, প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আর্টিকেল 59 এবং 60 দুটো পরিবর্তন করতে হবে সবার আগে। কারণ ওখানে আমাদের সংবিধানের নিয়ম হচ্ছে বাংলায় যেটা আছে সেইটাই বিবেচ্য বিষয়, ইংরেজিটা অক্সিলারি। তা সেখানে আর্টিকেল 59-এ বলা আছে স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, ইংরেজিতে লেখা লোকাল গভর্নমেন্ট, বাংলায় লেখা স্থানীয় শাসন। তাহলে গভর্নমেন্টের অর্থ তো শাসন না। এবং এই শাসনের কারণে কি জেলা প্রশাসক আপনি খেয়াল করে দেখেন। হ্যাঁ, এই আবার আর্টিকেল 60-তে যান, সেখানেও এই অবস্থা, সরকার লেখা আছে ইংরেজিতে, বাংলায় লেখা আছে শাসন। আপনি ঢাকার রাজপথে ঢাকার রাস্তায় যান, আপনি জিজ্ঞেস করবেন আলাল ভাইয়ের বাসা কোথায়, বনানীতে। আর সচিব সাহেবের নিবাস কোথায়, সচিবরা যেখানে থাকেন ওইখানে বেলি রোড, ওইখানে বড় সাইনবোর্ড আছে সচিব নিবাস। আর পুলিশ সুপার বাসভবন, জেলা প্রশাসক বাসভবন, জেলা জজ বাসভবন। আমাদেরটা তো বাসা ভাই, আপনাদেরটা ভবন হয় কেন আর নিবাস হয় কেন? মানে যে যেভাবে পারছে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, মানে এর মধ্যে থেকে বোঝাতে চেয়েছেন যে তারা ওই যে কি বলে জাত্যাভিমানী, তারা একটু উচ্চ স্তরে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে। এটা দীর্ঘদিন ধরে তো বাসা বেঁধেছে। এটাকে সরাতে হলে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সময় কিন্তু আগামী জাতীয় সংসদ, এই আগামী জাতীয় সংসদ যদি পারে বিপ্লবী চেতনার একটা সংসদ হবে, আর না হলে আর কোনোদিনই সম্ভব হবে না। সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে, এখনো চলছে। অসাধারণ। আসলে কি আমরা কি তাহলে এই জুলাই বিপ্লবের, 36 জুলাইয়ের বিপ্লবে 1,500 শহীদ, আমি 1,500 বলবো না, যদি আপনি প্রত্যেক থানার ওসিরা যে লোকগুলোকে হত্যা করেছে সেটা যদি আপনি 16 বছর হিসাব করেন, এটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে।
সেগুলোর তো হিসাবও নাই, তথ্যও নাই, তত্ত্বও নাই। এই যে মানুষের আত্মদান, শহীদান হওয়া, আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারলাম না, তাহলে কি মনে হয় আলাল ভাই? না, আমরা সুযোগ লাগাতে মানে কাজটা কাজে লাগাতে পারিনি এখন পর্যন্ত বলা যাবে না, কারণ কিছু কিছু পদক্ষেপ তো গ্রহণ করা হয়েছে। ওই যে এর আগের প্রসঙ্গে আপনি বলেছিলেন যে একই দিনে কেন হবে, যুক্তি তো আছে। এই আর্থিক সংকটের কারণে জুলাই যোদ্ধাদের অনেককে কিন্তু আমরা কাট করে দিয়েছি, কিন্তু তাদেরকে ভাতাটা দিতে পারছি না। জুলাই জাদুঘরের কাজটা অসমাপ্ত হয়ে আছে। জাতি ভবিষ্যতে এসে কি দেখবে? দেখবে কি? এই জন্যই আর্থিক সংকট দূর করার জন্য কিন্তু মানুষ ভরসা করেছিল যে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে একটা ম্যাজিক ম্যানশিপ কাজ করবে, যে ম্যাজিকের মধ্যে দিয়ে উনি অন্তত আর্থিক ব্যবস্থাপনাটাকে উন্নত করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সেটা কিন্তু হয়নি। আরেকটা দুঃখজনক বিষয়, আপনি যেহেতু একজন জাতীয় রাজনীতিবিদ, দেখেন আজকে সেনাবাহিনী নিয়ে কথা বললাম আপনার সাথে, আমরা যে শুধু আপনাদের দলের মধ্যে অবহেলিত তা নয়, কিন্তু শুধু আমরা কিন্তু জাতীয়ভাবে সরকারের কাছে অবহেলিত। আপনি দেখুন সেক্রেটারিয়েটে দেখেন এমন কোনো সচিব নাই, সেটা জুনিয়র, আমি বলছি একদম ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত সবাই এই 5 তারিখে সেনাবাহিনীর কাঁধের উপর ভর করে যখন দেশ স্বাধীন হলো, তারা এক একজনে বহুগুণে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আদায় করে নিয়েছে, প্রমোশন নিয়েছে 3-4টা করে। পুলিশেও একই হয়েছে, হঠাৎ করে একজন এসপি থেকে ডিআইজি হয়ে গেছে, এআইজি হয়ে গেছে। আপনি কি জানেন সেনাবাহিনী কিংবা আমাদের সামরিক বাহিনীর ফাইল যখন 3 বাহিনীর প্রধানরা সেই শুরুতেই সাইন করে পাঠালেন, এখন পর্যন্ত সেই ফাইলগুলো পাস করা হয়নি। এটা নিয়ে কিন্তু কোনো রাজনীতিবিদরা, আমরা যে বঞ্চিত ছিলাম, আমরা যে ফ্যাসিস্টদের হাতে নির্যাতিত ছিলাম, চাকরিচ্যুত হয়েছি, আমরা কিন্তু এখনও সে আলোর মুখ দেখতে পাইনি। আপনারা রাজনীতিবিদরা কিন্তু সেই সময় সে সম্পর্কে কেন আপনারা কোনো ভূমিকা রাখেন না? এটা কি আপনাদের অজ্ঞতা নাকি নির্লিপ্ততা, কোনটা? না, এটা কিন্তু আসলে আমাদের নলেজে নেই। আপনি যেটা বললেন যে ফাইলগুলো আটকে আছে, এটা জানি না। আমি বর্তমান বিদ্যমান সংবিধান অনুযায়ী তো প্রতিরক্ষা প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট এখন। জি না, বাট প্রধান উপদেষ্টাই হলেন 3 বাহিনী কমান্ডার। হ্যাঁ, কমান্ডার, সেটা ঠিক আছে, কিন্তু এই স্বাক্ষরগুলো যে হচ্ছে না বা এরকম ফাইল জমে আছে, এটা কিন্তু আমরা কোন গণমাধ্যমে এখন পর্যন্ত দেখতে পাই না। এই মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা বলেছি, হয়তো আপনারা গুরুত্ব দেন না বলে নির্লিপ্ততা দেখিয়েছেন। এটা আপনার একার না, এটা আমাদের কাছে খুব দুঃখজনক, কষ্টদায়ক যে তারা কোটি কোটি টাকার বেনিফিট নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, পদোন্নতি নিয়ে। আমি যদি বলি, আপনার যদি নাম বলতে চাই না, এটা ব্যক্তিগত আক্রমণ হয়, যারা এই ফাইলগুলো নিয়ে ডিল করছে তারাই বহু গুণে সুবিধাভোগী। যাই হোক, আমরা এক পর্যায়ে আসি, শেষ পর্যায়ে চলে আসছি। না, তবে আমি আপনাকে বলি, যেহেতু জিনিসটি আমি আজকে আনুষ্ঠানিকভাবে জানলাম হাজারো দর্শক শ্রোতার সামনে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। আমি অন্তত কথা বলবো, আমি আপনাকে ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম। আলহামদুলিল্লাহ। আলাল ভাই, সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে কৃষক শ্রমিকের মুক্তির বিষয়ে। আপনি সংবিধান বিশেষজ্ঞ হিসাবে, আইন প্রণয়নকারী হিসেবে কিন্তু আপনি ভালো করে জানেন এদেশের 90% লোক হলো কৃষক এবং শ্রমিক। আপনি লক্ষ্য করেছেন কিনা, এই শ্রমিকরা, আমরা যখন এখানে এই স্টুডিওতে বসে আছি, এই সময়ে হয়তো অনেক শ্রমিকরা কাজ করে যাচ্ছে। এই শ্রমিকদের ব্যাপারে, কৃষকদের ব্যাপারে বাংলাদেশে প্রায় 7 কোটি পরিবার হলো কৃষক, 7 কোটি পরিবার। তাদেরকে নিয়ে কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের প্রতিশ্রুতি, কোনো ধরনের আশাব্যঞ্জক কোনো কিছু আমরা শুনতে পাই না। শুধু ক্ষমতা নিয়েই সবাই ব্যস্ত। এটা কিও আমরা কি একটা রাজনৈতিক পদস্খলন মনে করি এটাকে? হ্যাঁ, কোনো থেকে শুনতে পান না, এই তথ্যটা অসম্পূর্ণ। আপনি যদি আমাদের 31 দফাটা একটু একান্তে বসে দেখেন, পড়েন, তাহলে আপনি সেখানে দেখবেন যে কৃষকদের সম্পর্কে, শ্রমিকদের সম্পর্কে, তাদের জীবনমান উন্নয়নের জন্য এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসার জন্য অনেকগুলো কর্মসূচি সেখানে আছে, কয়েক ধাপে। সেখানে গেলে আপনি দেখবেন, এখন বিস্তারিত বলার সময় তো নাই, এটুকু। এবং এই দেশের কৃষকদেরকে নিয়ে প্রথম নিরাপত্তা বেষ্টনী করার চিন্তাটা কিন্তু জিয়াউর রহমান সাহেবই করেছিলেন। বরেন্দ্র বহুমুখী প্রকল্প, খাল খনন প্রকল্প, আপনি দেখেন ওগুলো হিসাব করে সামাজিক বনায়ন। আমি ওই বয়সে জিয়াউর রহমানের মিটিং এ বক্তৃতাও দিয়েছি। হ্যাঁ, সেই দিনগুলো আপনি মনে করে দেখেন। সুতরাং বিএনপি এই সর্বশেষে কিন্তু আমাদের 31 দফার মধ্যে সংক্রান্ত
বিভিন্ন প্রস্তাবাবলী আছে, যেখানে শ্রমিক এবং কৃষক শ্রেণীর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। শুধু তাই না, অনগ্রসর যারা প্রান্তিক জনগোষ্ঠী যাদেরকে বলে তাদের সম্পর্কে আছে, মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে আমাদের কথা আছে, অনেক কিছু যেগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় অনেক সময়। প্রতিবন্ধীদের সম্পর্কে আমাদের অঙ্গীকার আছে। ওখানে লেখা আছে 31 দফা, আমি পড়েছি। আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমি একটা দিয়ে সংক্ষেপে আপনার কাছে উত্তর চাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তিনি জাতীয় সরকারের কথা বলেছিলেন। জি, এটা কি আপনারা মিন করেন নাকি এখনো ওখানে আছেন না এখান থেকে সরে এসেছেন? না না, আমরা ডেফিনেটলি মানে আপনারা নির্বাচিত হলে সব দলের লোকজনকে নিয়ে করবেন? সব দলের লোকজনকে। একটা জিনিস কোটান করে একটা বাক্য বলে আমি শেষ করি, এমন অনেক জাতীয় প্রতিভা আছে যিনি নির্বাচনে দাঁড়ালে মানুষ তাকে ভোট দিবে না, ভোট পাওয়ার মতো মানুষের কাছে পরিচিত না, কিন্তু ওই লোকটাকে যদি আমি জাতীয় পর্যায়ে তার সুনির্দিষ্ট ক্ষেত্রে কাজে লাগাতে পারি, দেশের জন্য কিন্তু একটা সমৃদ্ধি আসবে। ওই জন্য আমরা জাতীয় সরকারের কথাটা বারবার বলি। অনেক অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় আলাল ভাই, আপনার অনেক মূল্যবান কথা শুনলাম। সুপ্রিয় দর্শক, আপনারা অতিথির বক্তব্য শুনলেন। আমরা এ থেকে কি শিখলাম? আমরা আগামী নির্বাচনে আমরা জনগণ যারা ভোটার, আমরা দেখিয়ে দিব আমরা ভালো ভালো লোককে, যোগ্য লোককে, দেশপ্রেমিক লোককে, ইমানদার লোকদেরকে নির্বাচিত করে এ দেশকে উপহার দিব একটি সুন্দর সরকার, এবং মহান আল্লাহ আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।